স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমি পঞ্চম অধ্যায়ের একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে ফ্লোচার্ট অ্যালগরিদমের মাধ্যমে সলভ করব। সেটা হচ্ছে গসাগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম লিখো, এই প্রশ্নটা সলভ করব। সো এটা কিভাবে আসলে আমাদেরকে সলভ করতে হবে এবং বিষয়টা বুঝতে হবে। দেখা যাচ্ছে যে ফ্লোচার্ট অ্যালগরিদম আমরা সবাই পড়তেছি, কিন্তু বিষয়টা বুঝতে পারতেছি না যে গসাগুটার অ্যানালাইসিসটা করতে হবে যে এটা কিভাবে হবে। সো আমি ফার্স্টে তোমাদের গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট অ্যালগরিদমের ফ্লোচার্টটা আমি একটু দেখাচ্ছি, দেখানোর পরে হচ্ছে আমি এটাকে বিশ্লেষণ করব যে এটা কিভাবে হচ্ছে, মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্টে দেখো যে স্টার্ট দেওয়া আছে, স্টার্টের পর হচ্ছে আমাকে দুইটা সংখ্যা ইনপুটের জন্য আমি এ আর বি ধরছি আর কি। মানে আমি যে কোনো দুইটা সংখ্যা দিব, সেই দুইটা সংখ্যার গসাগুটা হচ্ছে অ্যান্সার আকারে বের হবে। সো থার্ড স্টেপে হচ্ছে সে কম্পেয়ার করবে এই দুইটা সংখ্যা, যেমন এ আর বি দিছি তাকে কম্পেয়ার করছে। দেন এখানে কম্পেয়ারে দুইটা মানে সিদ্ধান্তে দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে ইয়েস আর একটা নো। ইয়েস হলে হচ্ছে এক্স এর ভ্যালু একটা হবে, আর নো হইলে এক্স এর ভ্যালু আরেকটা চলক হবে। দেন ওই চলক দিয়ে হচ্ছে আমি দুইটা সংখ্যাকে ভাগ করব, ভাগ করার পর যদি নিঃশেষে বিভাজিত হয় দুইজনই, তাহলে গসাগুটা প্রিন্ট হবে, আর যদি না হয় তাহলে ক্রমান্বয়ে এক্স এর ভ্যালুটা কমতে থাকবে। তো এখানে অনেকগুলো লজিকের ব্যাপার আছে, তো আমি চলো এই জিনিসটাই আমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। ওকে, তো আমি প্রথমে এখানে লিখতেছি, আমরা যেহেতু গসাগুর ইংলিশ হচ্ছে GCD, গ্রেটেস্ট কমন ডিভাইজার, ঠিক আছে। তো অনেক সময় পরীক্ষায় প্রশ্নে গসাগু না বলে GCD থাকতে পারে, অথবা লসাগু না বলে LCM থাকতে পারে, তো এই জিনিসটা একটু খেয়াল করবা। তো ধরো আমি ফার্স্টে দুইটা সংখ্যা আমি ধরি, ধরো তো এ আর বি দিয়ে যেহেতু ধরছি, আমি এটাতেই স্টার্ট করি। ধরো আমি এ আর বি দুইটা সংখ্যা নিচ্ছি। তো এটা কিভাবে আমি এই ফ্লোচার্টের ধারাবাহিকতা দিয়ে আমি বিষয়টাকে বুঝাবো। তো ধরো আমি এর ভ্যালু একটা ভ্যালু অ্যাজিউম করি, তো এর ভ্যালু আমি ধরো নিলাম ধরো 4, ঠিক আছে। আর বি এর ভ্যালু ধরো নিলাম ধরো 7। ওকে, আমি তোমাদের আবারও বলি যে বিষয়টা হচ্ছে যে আমি প্রথমে দুইটা ভ্যালু অ্যাজিউম করে নিলাম এ আর বি, দেন তোমাকে আমি ওই সিদ্ধান্ত দিয়ে বিষয়টা বুঝাবো। দেন আমি ভ্যালু আবার চেঞ্জ করে তোমাদের দেখাবো যে ভ্যালু চেঞ্জ করলে আসলে বিষয়টা আবার কি হয়। আমি দুইভাবেই দেখাচ্ছি। তো দেখো আমি দুইটা ভ্যালু নিলাম, এই যে ইনপুট হয়ে গেল। ইনপুট হওয়ার পর আমরা এই শর্তে আসবে যে এ গ্রেটার দেন বি এর শর্তটা আসবে। তো যদি আমি এ গ্রেটার দেন বি করি, এটাকে যে এ গ্রেটার দেন বি, ঠিক আছে, দিয়ে হচ্ছে একটা হট চিহ্ন দিলাম। এখন দেখো এ গ্রেটার দেন বি, আমার যে দুইটা মান আমি নিয়েছি এখানে, যে এ নিছি 4 আর বি নিছি 7, সেই শর্তে কিন্তু অবশ্যই 4 থেকে 7 বড়, তাহলে মানে আমার কিন্তু শর্তটা ফুলফিল হয়েছে। বাই চান্স যদি আমার এর মান বড় থাকতো, তাহলে কিন্তু আমাদের শর্তটা ফুলফিল হতো না, তখন সে নোতে যাইতো। তো আমি দুইভাবেই তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন ফার্স্টে দেখো আমি যদি বি বড় হয় এবং ইএস এ যায়, তাহলে আমার এক্স এর ভ্যালু কিন্তু এ হবে শর্ত অনুযায়ী, ঠিক না? তাহলে আমার এখানে কিন্তু যেহেতু বি বড় হচ্ছে, তার মানে কি সে কিসে যাচ্ছে, সে ইএস এ যাচ্ছে। ইএস এ যাচ্ছে এই কারণে, কারণ শর্তটা ফুলফিল হয়েছে, যেমন 7 তো বড় 4 থেকে, ঠিক না? তাহলে এই 7 বড় 4 এর চেয়ে, তাহলে আমার এক্স কত হবে, এক্স হবে এ, তাহলে এ কত 4, তার মানে এক্স 4 নির্বাচিত হয়েছে। মানে গসাগুতে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যে দুইটা মান দিবা, এক্স এর মান সবসময় ছোটটা নির্বাচিত হবে। যেমন ধরো সে এক্সাম্পল, আমি আরেকটা ঘুরে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ধরো আমি এর মানটা একটু বড় নেই, ধরো সে এক্সাম্পল এর মান আমি 8 নিলাম, আর ধরো এইবার বি এর মান আমি নিলাম ধরো 5। এখন তুমি যদি শর্তে আসো যে এ গ্রেটার দেন বি, যে এর মধ্যে সিদ্ধান্তটা কি হয়। এখন বলো 5 কি 8 এর চেয়ে বড়? তার মানে সে ইয়েসে যাচ্ছে না, তার মানে সে যাবে কিসে, সে যাবে হচ্ছে নোতে। আচ্ছা, আমার শর্ত কি বলে, চলো আমরা একটু রিচেক করে আসি। যে নোতে গেলে হচ্ছে এক্স এর মান হবে বি, তাহলে নোতে গেলে এক্স এর মান হচ্ছে বি, তাহলে এক্স আমি বি কোনটা ধরছিলাম, এক্স এর মান যে বি, বি হচ্ছে 5। তার মানে আমি বুঝাইতে পারলাম যে গসাগু
এরকম ভাবে শর্তটা মেক করছে যে সবসময় ছোট ভ্যালুটাই এক্স হবে, এবং ওই ছোট ভ্যালুটা দিয়ে হচ্ছে বাকি দুটো সংখ্যাকে ভাগ করে করে নেক্সট স্টেপগুলো যেতে হবে। সো এই গেল হচ্ছে ছোটটা কিভাবে এক্স চয়েস হলো সেই টেকনিকটা। এইবার আসো এখানে পরবর্তী যে শর্তটা আছে, যে এক্স তো নির্বাচিত হয়ে গেল, এরপর সে সংযোগের মাধ্যমে এই বড় একটা শর্তে আসলো, যে ভাগের শর্তে। তোমরা খেয়াল করছো ভাগের ক্ষেত্রে এখানে একটা এন্ড লজিক দেওয়া হয়েছে, এন্ড চিহ্ন। তো এন্ড লজিকের কাজটা কি সেটা আমি একটু বুঝাই তোমাদের। ধরো আমার এখানে একটা শর্ত আছে, ঠিক আছে, এখানে একটা শর্ত আছে, আর মনে করো যে মাঝে আছে আমার এন্ড লজিক, মানে যে এই এন্ড চিহ্নটা, এটা কিন্তু দুইটা থাকে সাধারণত, কিন্তু আমি এখানে একটা এঁকেছি আর কি। প্রোগ্রামিং করতে গেলে তখন দুইটাই এন্ড এন্ড চিহ্ন দিতে হবে আর কি। দেন মনে করো যে এইখানে আরেকটা শর্ত আছে, এখানে আরেকটা শর্ত আছে, ওকে। তো এন্ড লজিকের কাজটা হচ্ছে, এর নাম হচ্ছে এন্ড লজিক, ওর নাম হচ্ছে এন্ড লজিক। মানে আমরা যখন অপারেটর এখনো তোমাদের পড়ানো হয়নি বা মানে ভিডিও ক্লাসে বানানো হয়নি, যে অপারেটরের মধ্যে তিনটা অপারেটর থাকে, হ্যাঁ, লজিক্যাল অপারেটরের মধ্যে যে এন্ড অর আর একটা নট। সো এটা হচ্ছে তোমার এন্ড মানে লজিক আর কি, এন্ড লজিক। তো এন্ড লজিকের কাজটা হচ্ছে যে তোমার দুইটা শর্তই ফিল আপ, এখানে আমি দুইটা শর্ত দিছি, তার মানে আমার এই দুইটা শর্তই যখন পূরণ হবে তখনই কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না। তার মানে আমার এখানে দুইটা শর্ত দেওয়া ছিল যে আমার এক্স এর ভ্যালু এর সাথে ভাগ হবে, বি এর সাথে ভাগে নিঃশেষে বিভাজিত হবে, মানে দুইটাই যখন নিঃশেষে বিভাজিত হবে তখনই আমার প্রিন্ট এক্স হবে। মানে প্রিন্ট এক্স মানটাই হচ্ছে গসাগু, মানে ওই দুইটা সংখ্যা যে আমি দিলাম 4 আর 7, তার গসাগু কত সেটা এক্স আকারে এখানে প্রকাশ হবে ফাইনালি, যদি নিঃশেষে বিভাজিত হয়। এখন কথা হচ্ছে দুইটাকেই নিঃশেষে বিভাজিত করতে হবে, আদারওয়াইজ সে প্রিন্ট হবে না বা ইয়েসে যাবে না, তখন না হইলে সে নোতে যাবে। সো এইটা হইতেছে এন্ড লজিকের কাজ। এন্ড লজিক হচ্ছে দুইটা শর্তই ফিল আপ করতে হবে। এখন যদি অর লজিক থাকতো তাহলে যে কোনো একটা হইলেও সে কাজ করতো, আচ্ছা, মানে ইয়েসে যেত আর কি। তো এখন আসো আমি প্রথমে বুঝাইলাম যে এক্স কিভাবে ছোটটা নির্বাচিত হয়েছে, দেন আমি বুঝাইলাম এন্ড লজিক কিভাবে কাজ করে। এখন আমি তোমাকে দেখাবো যে দুইটা সংখ্যার মধ্যে গসাগুটা কিভাবে নির্ণয় হচ্ছে। তো আমি এটা নিয়ে কাজ করি, ধরো আমি এটা নিয়ে করি যে 4 আর 7 এর মধ্যে গসাগু কত সেটা বের করে তোমাদের দেখাই। তো আমার এখানে একটা শর্ত আছে, ওই শর্তটা আমি এখানে লিখি, যে এই শর্তটা যে এ মানে তোমার যে ভাগ করা যে শর্তটা, তো ধরো এ এক্স ইকুয়াল 0 and b percentage x equal 0। এখন মনে করো যে এই শর্তটা আমাদের পরবর্তী সিদ্ধান্তে ছিল। তো এই শর্তটা মানে হচ্ছে যে দুইটাই নিঃশেষে বিভাজ্য হইতে হবে, দুইটা নিঃশেষে বিভাজ্য হইলেই আমার ইয়েস হয়ে প্রিন্টে যাবে, আর যদি না হয় তাহলে হচ্ছে নোতে যাবে। নোতে গেলে কি হবে, ওই যে এক্স এর ভ্যালু আমার যে নির্বাচিত হয়েছিল ছোট ভ্যালুটা দুইটার মধ্যে, সেটা ক্রমান্বয়ে এক করে আরো কমতে থাকবে, ওকে। তো আমার এর ভ্যালু কত ছিল, আমি 4 আর 7 নিয়ে কাজ করতেছি যেহেতু, তাহলে আমার এর ভ্যালু ছিল হচ্ছে 4, আমি কিন্তু ভাগ করে নেই, এর ভ্যালু ছিল আমার 4, আর বি এর ভ্যালু ছিল হচ্ছে 7। তো সবসময় ছোটটা নির্বাচিত হয়, তার মানে আমার এক্স এর ভ্যালু কত হইলো, এইখানে এক্স এর ভ্যালু হয়েছে হচ্ছে 4। একটু আগে তো তোমাদের দেখাইলাম ছোট ভ্যালুটা কিভাবে নির্বাচিত হয়। এখন আসো আমি এটা দিয়ে বিভিন্ন অ্যাপ্লাই করে দেখাই। আর এন্ড লজিকের কাজটাও তোমাদের বুঝাইছি যে দুইটা শর্তই ফিল আপ করতে হবে, মানে দুইটাই নিঃশেষে বিভাজিত। এখন আমি 4 দিয়ে 4কে, মানে 4 দিয়ে এ কে ভাগ করব, 4 দিয়ে বি কে ভাগ করব। তো আমি যদি 4 দিয়ে 4কে ভাগ করি, তোমরা সবাই বুঝতে পারতেছো, 4 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে 4 অক্ষে 4, তাহলে আমার হাতে কিছু অবশিষ্ট নাই, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, ওকে। আমার এই শর্তটা ডান হয়েছে। এখন আমি 4 দিয়ে যদি 7কে ভাগ করি, 4 দিয়ে যখন আমি 7কে ভাগ করব, যে 4 অক্ষে 4, তাহলে আমার অবশিষ্ট থাকবে 3, তার মানে আমার কিন্তু এই লজিকটা নিঃশেষে বিভাজিত হয় নাই, তার মানে কি আমার ইয়েসে যাবে না।
বুঝতে পারছো? যদি দুইটাই নিচে বিভাজিত না হয় তাহলে আমার ইয়েসে যাবে না। তার মানে আমার যাবে কিসে? আমরা যদি দেখি এখানে আবার যাবে আমার নোতে। নোতে গেলে কি হবে? x ইকুয়াল টু x মাইনাস 1 হবে। আচ্ছা, তাহলে আমার ফাইনালি কন্ডিশনটা কিসে গেল? নোতে গেল। ওকে, আমি নোটা লিখলাম। তো নো এর কাজটা কি? নো এর কাজটা হচ্ছে যে x এর ভ্যালু 1 কমবে, মানে আমার x এর ভ্যালু কত ছিল? 4 ছিল। তো 4 এর থেকে আমার 1 কমে যাবে। 1 কমে গিয়ে সেটা হবে 3। ঠিক আছে, এখন 3 হইলো। 3 হওয়ার পরে সে আবার কি করবে? এখন x এর ভ্যালু 3। 3 হওয়ার পর দেখো যে লুপটা ঘুরবে, মানে এই যে 1 কমার পরে সে আবার শর্তে যাবে, মানে আবার 3 দিয়ে হচ্ছে আমি a আর b কে ভাগ করব। তার মানে আমি গ্র্যাজুয়ালি 3 দিয়ে আবার 4 কে ভাগ করব, আবার 7 কে ভাগ করব। তার মানে এখন আমার x এর ভ্যালু কত? এখন আমার x এর ভ্যালু 3। তো গসাগুটা হচ্ছে এভাবে কাজ করে। আমি একদম পুরোপুরি শেষ পর্যন্ত দেখাই বিষয়টা। তো এখন 4 কে আমি 3 দিয়ে ভাগ করব। 4 কে আমি 3 দিয়ে ভাগ করলে দেখো 3 অক্ষে 3, হাতে থাকে 1। সো এটা নিঃশেষে বিভাজ্য হইল না, প্রথম শর্তেই সে কাটা। ঠিক আছে, এরপরে আবার দেখো আমি 7 কে 3 দিয়ে ভাগ করব। 7 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দাঁড়াও এখানে একটু পরিষ্কার করে করি। আচ্ছা, 1। এখন 7 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, সেটাও যাচ্ছে না, দুইবার যায়। 3 দুগুণে 6, হাতে থাকে 1। তার মানে আমার দুইটার কোনোটাই নিঃশেষে বিভাজিত হচ্ছে না। তার মানে আমার নোতেই যাবে। একটা হইলেও হবে না, দুইটাই হইতে হবে। তো নোতে গেল। নোতে গেলে আমার x এর ভ্যালু কত ছিল? x এর ভ্যালু ছিল 3, সেটা 1 কমে সেটা হয়ে যাবে 2। সেম ভাবে আবার x এর ভ্যালু এখন হলো 2। x এর ভ্যালু এখন হচ্ছে 2। 2 দিয়ে আমার আবার দেখতে হবে। এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত দুইটা নিঃশেষ বিভাজন হবে। তো এখন 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি, সেই ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। কিন্তু যদি 7 কে করি, তাহলে 3 দুগুণে 6, হাতে থাকে 1। তার মানে কি? এবারও দুইটাই ফিল আপ করলো না। তার মানে আমার x এর ভ্যালু আবার কি হবে? x এর ভ্যালু আবার 1 কমে যাবে। 2 থেকে কমে কত হবে? 1 হয়ে যাবে। ওকে, এইবার আসো, দিস দ্য লাস্ট, এইবারই হয়তো হবে। তো x এর ভ্যালু এখন হয়ে গেল 1। অন দ্যাট টাইম x এর ভ্যালু উইল মেক 1। আচ্ছা, এখন এই 1 দিয়ে এখন আমাকে আবার করতে হবে। তো 1 দিয়ে যদি আমি 4 কে করি ভাগ, তাহলে 4 অক্ষে 4, তাহলে হাতে কিছু নাই। সেম ভাবে যদি আমি 7 কেও ভাগ করি 1 দিয়ে, এটাও কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে। 7 অক্ষে 7, হাতে কিছু নাই। তার মানে কিন্তু আমার দুইটাই, মানে এটাও ফিল আপ করলো, এইটাও ফিল আপ করলো। তাহলে মানে আমার এই সংখ্যাটিতে দুইটাই ফিল আপ হয়েছে। তো আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 1। তাহলে আমার হচ্ছে লসাগুটা হচ্ছে 1। বুঝতে পারছো? তাহলে এইটাই হচ্ছে আমার লাস্ট অ্যান্সার। এবং এইটা যেহেতু দুইটাই শর্ত ফিল আপ করছে, তার মানে এটা ইয়েসে যাবে এবং প্রিন্ট করবে হচ্ছে x। x কি? x কিন্তু এখন 1। তার মানে আমার গসাগু হচ্ছে 1। তার মানে 4 আর 7 এর গসাগু হচ্ছে 1। বুঝতে পারছো বিষয়টা কিভাবে কাজ করে? হোপফুলি তোমরা বুঝতে পারছো। মানে এইখানের মানে ফ্লোচার্টটা হচ্ছে দুইটা সংখ্যাকে দিলে সে গসাগুটা বের করে দেখাবে। প্রথম লজিক হচ্ছে প্রথমে সে কম্পেয়ার করে ছোটটা x এর মান নিবে, দেন সে ক্রমান্বয়ে ভাগ দিয়ে দেখবে যে দুইটা ভেরিয়েবলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কোন সংখ্যার মাধ্যমে। যে সংখ্যার মাধ্যমে দুইটাই নিঃশেষে বিভাজ্য হচ্ছে, তখন সেই সংখ্যাটা x আকারে প্রিন্ট করে ফাইনালি অ্যান্সার বের করে ফেলবে গসাগু আকারে। কিন্তু যদি না হয় তাহলে x এর ভ্যালু ক্রমান্বয়ে কমতে থাকবে। তো এইটা হচ্ছে গসাগুর টেকনিকটা। আমি তোমাদেরকে জিনিসটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন আসো যে আমাদের এই ফ্লোচার্টের পর অ্যালগরিদমটা লিখতে হবে। তো অ্যালগরিদমটা কি হবে? যে প্রথম ধাপে হচ্ছে প্রোগ্রাম শুরু করি, ইনপুট হিসাবে a ও b এর মান গ্রহণ করি। দেন থার্ড ধাপে হচ্ছে a গ্রেটার দেন b হলে x ইকুয়াল টু a হবে, আর নাইলে কি হবে? x ইকুয়াল টু b হবে।
দেন এ কে আমি এক্স দ্বারা ভাগ করব, বি কে আমি এক্স দ্বারা ভাগ করব, যদি ভাগ শেষ 0 হয় তাহলে 6 নং ধাপে যাব, আর না হলে 5 নম্বর ধাপে কি হবে, পুনরায় সে 1 করে কমতে থাকবে, কমে সে আবার 4 নম্বর ধাপে যাবে। দেন 6 নম্বর ধাপে হচ্ছে এক্স ছাপাবো এবং প্রোগ্রামটা শেষ করব। তার মানে দেখো এখানে ধাপগুলো তুমি চাইলে ধরতে পারো, ধাপগুলো আসলে কিভাবে ধরবা সেটা একটু দেখাই দিই। যেমন এটা হচ্ছে 1 নম্বর ধাপ, ঠিক আছে, ইটস নাম্বার 1। এটা হচ্ছে 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে এটার ক্ষেত্রে এই এই দুইটা, ঠিক আছে, 3 নাম্বার, হয় এটা 3 নাম্বার আর না হলে এটা 3 নাম্বার। ওকে, তোমরা পরে অ্যালগরিদমের সাথে মিলাই নিও, আমি অ্যালগরিদমটা তো দেখাইলামই, তোমরা তাহলে ওটা স্ক্রিনশট নিয়ে রাখলে তাহলে তোমরা এটা মিলাইতে পারবা। দেন আমি একটু নিচে নামলাম, এটা মুছতে হবে। হ্যাঁ, তো 3 নাম্বার ধাপ পর্যন্ত আমি নিছি। এবার 4 হচ্ছে এইটা, এটা হচ্ছে 4 নাম্বার ধাপ। এখন 4 নাম্বার ধাপ যদি ওকে না হয় তাহলে আমি 5 নাম্বার ধাপে যাব। 5 নাম্বার ধাপে কিন্তু আমি এটা লিখছি, যেটা করার পর পুনরায় আমি 4 যাব, মানে 4 গেলাম। দেন যদি ফুলফিল হয়ে যায়, মানে 4 নাম্বার ধাপ যদি ফুলফিল হয় তাহলে কিন্তু আমি 6 নাম্বার ধাপে যাবো। 6 নাম্বার ধাপে ছিল এক্স প্রিন্ট করব। দেন 7 নাম্বার ধাপ হচ্ছে প্রোগ্রাম শেষ করব। তোমরা ফ্লোচার্টটাকে মার্কিং করে নিবা, যে কোন ফ্লোচার্ট কত নাম্বার মার্কিং, এই মার্কিংটা খুব ইম্পর্টেন্ট, তাহলে অ্যালগরিদম লিখতে তোমাদের অনেক অনেক সহজ হবে এবং ইজি হবে। হ্যাঁ, তোমরা এই মার্কিংটা করে নিবা এবং মার্কিংটা নিজের মতো করে নিবা, যাতে, এবং খেয়াল রাখবা এটা আবার পরীক্ষা হলে আবার মার্কিং করে রেখে দিও না, এটা রাফ আকারে করবা, দেন মুছে ফেলে তারপর হচ্ছে অ্যালগরিদমটা লিখবা, তাহলে দেখবা যে খুব সহজে তুমি অ্যালগরিদমটা লিখতে পারতেছো। তো আজকে ভিডিও কেমন লাগলো, হোপফুলি একটা নতুন একটা কিছু আমি শেখানোর চেষ্টা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।